নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়ের ঘটনা অফিসিয়াল চ্যানেলের নতুন একটি ভিডিও। আজকের ঘটনাটি হলো একটি মৃত কৃষক এবং তার পরিবার নিয়ে। চলুন দেখা যাক কি হয় তার পরিবারের সাথে, এমন ঘটনা ঘটেছিল যা তাদের পরিবারকে একেবারে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল। এখানে ঘটনা নয়, পরিচয় করানো হয় বাস্তবিকতার সাথে। আমি রাজ, আমার বাড়ি বাংলাদেশে। আমি যে ঘটনাটি শোনাবো সেটি 1990-এর দশকের ঘটনা, যেটা আমি আমার দাদুর কাছ থেকে শুনেছিলাম। আমার দাদুর নাম নবীন, তার মুখ থেকে শুনেছিলাম ঘটনাটি। দাদুর ভাষায় বলছি, আমি খেতে চাষ করি, বাবার কিছু সম্পত্তি আছে, তবে তার ভরসায় বসে খেলে তো হবে না, সেটা আমার বাবা মনে করে। তার জন্য একটু জোর করেই বটে, তবে আমার বিয়ে দিয়ে দেয়। বিয়েটা বেশ ধুমধাম করেই দেয় আমার বাবা। আমার বাবার নাম রামপ্রসাদ। আমার বাবা গরিব ধনীর পার্থক্য করতেন না। আমার বাবার একটা ভাইও ছিল, তবে সে ছিল কৃষক। তার বিয়ে হয়নি, কারণ গ্রামের লোকেরা বলে তার নাকি চরিত্র খারাপ। হ্যাঁ, এটা সত্যি। সে এক বিধবা মহিলাকে বিয়ে করে আনতে চেয়েছিল, তা আমার বাবা মেনে নেয়নি। আমার কাকা হয়ে গেছিল বিধবার প্রেমে পাগল। বিধবাটি নাকি আমার কাকাকে খুব ভালোবাসত, তবে আমার বাবা এই সম্বন্ধে রাজি ছিল না। গ্রামের লোকেরাও এটি মেনে নেবে না বলে বিধবার নামে বদনামি করতে শুরু করে দেয়। শেষমেশ বিধবার নাম বদনাম হওয়ার জন্য বিধবাটি আত্মহত্যা করে রাগে, ঈর্ষায়। আমার কাকা আমার বাবাকে ঘৃণা করতে থাকে, তাতে আমার বাবার কিছু আসে যায় না। আমার মার নাম ছিল রত্না। গ্রামের লোকেরা আমার মাকে খুব ভালোবাসতো, সবাই রত্নাদি বলে ডাকতো। কেউ তুই তাকারি বলে কথা বলতে সাহস পেত না। তার কারণ আমার বাবার বাবা ছিল পঞ্চায়েত প্রধান, তবে বাবার ছোট ভাই এর এমন কীর্তি দেখে সে তাকে ঘৃণা করতে শুরু করলো। আমার বয়স সবে 20। আমার ওপর দায়িত্ব দেওয়ার জন্য আমার বাবা ও ঠাকুরদা মিলে একটি সুন্দর মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করে দেয়। আমি তা জানি না, তবে আমি ছিলাম খুব বাচাল স্বভাবের। সারাদিন ঘুরে বেড়াতাম, এর গাছের ফল চুরি করতাম, রাতের অন্ধকারে বন্ধুদের সাথে ঘুরে বেরিয়ে যেতাম। দেখতে দেখতে আমার বিয়ের দিন চলে আসে। 1990-এর শেষের দিকে, যতদূর মনে পড়ে, ডিসেম্বর মাসে আমার বিয়ে হয়। আমার বিয়ের এই উৎসব দেখে বাবার ছোট ভাই রাগে আত্মহত্যা করে মাছ ক্ষেতের মধ্যে। আর ক্ষেতটি ছিল আমাদের। আমরা কেউ অনেকদিন হয়ে গেছে কাকার খোঁজ পাই না। তার কারণ আমরা জানতামই না কাকা আত্মহত্যা করেছেন। আমাদের ক্ষেতের মধ্যে থাকা বিচরিতে কেউ শয়তানি করে আগুন লাগিয়ে দিয়েছে। এই নিয়ে এত মাথা ব্যথা কেউ করেনি, কারণ বাড়িতে খুশির সময় আমার বিয়ে হয়েছে। ক্ষেত পরিষ্কার করার পর এবার একটু নতুন ফসল লাগানোর ব্যবস্থা করা হলো। তার পরপরই ক্ষেতে একটু পাহারাদারের সংখ্যা একটু বাড়িয়ে দেওয়া হলো। ক্ষেতে 2জন পাহারাদার লাগবে বলে আমি আর আমার এক বন্ধু পাহারা দিতে লাগলাম। আমরা 2জন চিন্তা করলাম, বাকি লোকরা তো পাহারা দিচ্ছেই, আমরা 2জন আমাদের মতো পাহারা দেওয়ার সময়টা ভাগ করে নেব। তার কারণ ছিল, বেশিরভাগ লোক বলছিল রাতে পাহারা দিতে পারবে না। তাই আমি আর আমার বন্ধুই চিন্তা করলাম আমরা 2জন মিলে রাতে পাহারা দেব। তার জন্য সন্ধে 6টার থেকে রাত 12টা আমি পাহারা দেবো। রাত 12টার থেকে সকাল 6টা পর্যন্ত পাহারা তুই দিস। ফসলে জল দেওয়ার কাজ করতাম মাঝের মধ্যে। আমি ওর সময়ে, ও আমার সময়ে কাজ করত। কিন্তু সমস্যা শুধু একটাই, আগেকার সময় অর্থাৎ 19-এর দশকে এত লাইটের ব্যবস্থা ছিল না, ফলে হাতে হেরিকেনের আলো নিয়ে রাতভর কাজ করতে হতো। আমার বিয়ের সময় আমি বিয়ে করব না বলি, তবে বিয়ের সময় আমাকে জোর করে মণ্ডপে বসালে আমি মেয়েটির মুখ দেখে গলে যাই। এত সুন্দর মেয়ে আমি কখনো দেখিনি। মনটাকে শান্ত করে আমি বিয়ে সেরে ফেলি। প্রায় রোজই খেতে কাজ করতে আসছি। বাবা, ঠাকুরদা, মা সবাই খুব খুশি। আমি দায়িত্ব নিচ্ছি, পরিবারের উন্নতি বাড়ছে, খুশি বাড়ছে। এরই মধ্যে একদিন রাতে কাজে যাই। খেতে কুয়াশা পড়েছে, ঠান্ডাও প্রচুর গায়ে লাগছে। একটা শুধু কম্বল জড়ানো আমার গায়ে, ঠান্ডাও লাগছিল। তবে এমন সুন্দর বউয়ের কথা ভেবে রোজ কাজ করছি। বউও খুব ভালো ছিল, আমার মুখে মুখে তর্ক তো মোটে করতো না, সবসময় ভালো মন্দ রান্না করত। সেদিন রাতে খেতে বসে পাহারা দেব বলে আমার জন্য গরম মাংস ও তরকারুটি করেছিল। আমাদের খেতে আবার বড় একটা মাচা ছিল, সেখান থেকে নজর রাখতে সুবিধা হতো। রাত হয়তো তখন 1টা বাজে। আমার হালকা খিদে খিদে পায়, তার জন্য আমি মাচার উপরে বসে রুটি, মাংস আর তরকাটা খেতে লাগি। হঠাৎই আমার নজরে পড়ে ক্ষেতের মধ্যে দিয়ে কে যেন খুব দ্রুত গতিতে
এদিক থেকে ওদিক চলে যাচ্ছে। আমি ভাবলাম হয়তো কোনো জন্তু জানোয়ার হবে। সবে 2-3 সপ্তাহ হয়েছে আমি নতুন ফসল লাগিয়েছি, তাই চাই না কেউ যেন ফসল খারাপ করে দিক। তাই তাড়াহুড়ো করে গিয়ে দেখি কেউ আছে কিনা। তবে আশ্চর্য করা বিষয়, এই কাদার মধ্যে দিয়ে কোন জন্তু এত দ্রুত গতিতে কিভাবে যেতে পারে। এসব তোয়াক্কা না করে চারিদিকে ভালো করে খুঁজলাম। শেষে কিছু না পেয়ে আমি আমার মাচার দিকে ফেরত চলে আসি। আসার সময় কে যেন মাচার উপরে আমার খাবার খাচ্ছে। মাংসের হাড় চেবানোর আওয়াজ ওই শূন্য কোলাহলে পরিষ্কার আমার কানে আসছে। উপরে উঠে দেখি কেউ নেই। তাও অবাক করা বিষয়, আমার খাবার চারিদিকে ফেলানো। মাংসের হাড়গুলোকে যেন পরম তৃপ্তির সাথে খেয়েছে। দেখে তো তাই মনে হচ্ছে। চারিদিকে দেখলাম কিছু আছে কিনা। তা কিছু না পেয়ে আমি সব গুছিয়ে বাকি যা কাজ তা করতে লাগি। তবে কাজ করার সময় আমার বারবার খালি মাথায় আসছিল, আমার খাবারটা খেলো কে? কাউকে দেখলাম না মাচা থেকে নামতে। তবে কি সেই জন্তুটা খেয়েছে যে কিনা ক্ষেতের ভিতর থেকে দৌড়ে বেড়াচ্ছিল? তবে সে গেল কোথায়? এই সব কিছু চিন্তা করতে করতে আমার চোখে ঘুম চলে আসে। তবে একটু ঘুম দিয়ে দেখি সকাল হয়ে গেছে। সকালে বাড়ি গিয়ে সবাইকে কথা বললে সবাই একটু অবাক হয়। তবে তারা ভাবে এটা আমার মনের ভুল। সারাদিনটা এইভাবে চিন্তা করতে করতেই কেটে গেল। তারপর রাতে চিন্তা করলাম এই ব্যাপারটা নিয়ে আর একবার বাবার সাথে কথা বলবো। তারপরে চিন্তা করলাম না থাক, বাবাকে এই মুহূর্তে অত চিন্তা দিতে হবে না। আবার যদি ঘটনাটি ঘটে তবে বাবাকে জানানো যাবে। এই বিষয়ে এত না ভেবে খেয়ে শুতে চলে যাই ঘরে। তারপর শোয়ার আগে মনটা করছিল একটু বিড়ি খাওয়ার। তার জন্য আমি বিড়ি ধরিয়ে ঘরের বাইরের উঠোনের থেকে পাইচারি করতে লাগি। মা বলে এত রাতে বাইরে ঘুরিস না। আমি মার কথায় কান দিই না। বাবাও দেখি একটা সিগার ধরিয়ে ঘরের ভিতর থেকে হেঁটে বেড়াচ্ছে। বাবা আমার দিকে মুচকি হেসে পিছনে ঘুরে হাঁটতে লাগে। আমার নজর সামনে বটগাছের দিকে যায়। আমাদের বাড়ি থেকে 25 পা হাঁটলেই বেশ বড় না, তবে 2 তলার মতো লম্বা একটা বটগাছ ছিল। সেই বটগাছের একদম মাথায় কে যেন নীল লুঙ্গি পরে বসে আছে। আমি ডাক দিতেই সে দেখি আমার দিকে মুখ ঘুরিয়ে ফ্যালফেলিয়ে হেসে নিচের দিকে নামতে লাগে। এই দেখে আমার সারা শরীরের গায়ের লোম দাঁড়িয়ে যায়। প্রথমে তো আমি অতটা ভয় পাইনি। তারপরে যা ঘটে তা হলো এমনটা যে বটগাছের থেকে নামার সময় সে একদম মানুষের মতো সোজা বটগাছের থেকে নামছিল হেঁটে হেঁটে। ওটা দেখে বুকটা কেঁপে উঠল। আর যত সে অন্ধকার পার করে নিচের দিকে নামছে তার চেহারা আরো ভালো করে বোঝা যাচ্ছে। কি বিভৎস চেহারা! পুরো চেহারা হাত ঝলসে গেছে ও ঠোঁটের ফাঁকে ফাঁকে রক্ত ঝরছে। আমি একবার চোখ বন্ধ করে খুলতেই দেখি আমার সামনে আর কেউ নেই। আমি ভয়ে ঘেমে গেছি। চোখ মুখ নিজের লুঙ্গিতে মুছে ঘরের দিকে দৌড়ে যাই। ঘরে গিয়ে বউকে বলি, ওগো শুনছো, একটু জল নিয়ে আসো তো আমাদের ঘরে। বউ আবার খুব কথার মান্য করে, ও সাথে সাথে জল নিয়ে আসে। তারপর আমার জন্য বিছানা তৈরি করে দেয়। ও এসে শুতে শুতে অনেক রাত হয়ে যায়। তারপর বউ দেখি উঠে বসলো, হালকা করে কিছু বিড়বিড় করে নিজের মতো করে আবার শুয়ে পড়লো। আমি তাকে ডাক দিই, কি করছিলে তুমি এটা? সে আমাকে কোনো উত্তর না দিলে আমি ভাবি থাক, রাতে এত কথা না বাড়িয়ে সকালে জিজ্ঞাসা করব। সকালে জিজ্ঞাসা করলে সে আমায় বলে, আজ্ঞে না, আমি তো এরকম কিছু করিনি। তারপর ভাবি হয়তো এটা আমার মনের ভুল, হয়তো রাত্রে কোনো স্বপ্ন দেখেছিলাম। এইভাবে কাজে চলে যাব দেখতে সব ঠিক আছে কিনা তাই দেখার জন্য। বাড়ি আসার সময় মুরগি কিনে আনি। তারপর বউকে বলি রান্না করার কথা। আজ যেহেতু আবার রাতে ক্ষেতের মধ্যে কাজ আছে, রাত্রে খেতেই থাকবো, সকালে বাড়ি ফিরবো। বউ বলে ঠিক আছে। ভালোই ভালোই সারাদিন কেটে গেল। রাত্রে খাওয়া দাওয়ার সময় বউ সব মাংস প্রায় একাই খেয়ে সে বলে আরো দে। তার কথায় কোনো লাজুকতা বা সম্মান নেই। মা বলে বৌমা, মাংস তো সব শেষ হয়ে গেছে, কালকে রাজ আবার আনবে, তখন তুমি খেও। সে রাগ করে ঘরে হাত পা ছুঁড়ে চলে যায়। আমি ঘরে বোঝাতে যাই তাকে। সে আমাকে প্রথমে একটু কাঁদো কাঁদো স্বরে বলে মাংস চাই, মাংস। তারপর আমি ওর পিঠে হাত দিয়ে বলি এরকম কেউ বাচ্চাদের মতো করে? সে আমার দিকে তাকায়। কি বিভৎস মুখ তার, লালা পড়ছে মুখ দিয়ে, একটা বাঁকা কাটা দাগ ঘরের থেকে বেরোচ্ছিল।
এক মাংস পোড়া গন্ধ। সে আমার গলা টিপে দেয়ালে দিয়ে উপরের দিকে তুলে ধরে। আমি তাকে বলি, রেখা ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। সে মাংস খাবো বলে চিৎকার করতেই থাকে আর জোরে জোরে বলতে থাকে, দে আমায় মাংস দে, দে না, নলে কিন্তু তোদেরই শেষ করে খেয়ে নেবো আজ। তুই আর তোর বাবা তো আমাকে শেষ করেছিস, তোদের জন্য আমার ভালোবাসা মরে গেছে, আমি মরে গেছি। আমি আমার বউ রেখাকে বোঝানোর চেষ্টা করি, কিন্তু ও আমার গলা চিপতে চিপতে আরো বেশি জোর লাগায়। আমার দম আটকে আসে। রেখা আমার শেষবার বলে, মাংস খেতে দিবি না তো? মর এবার, তোরা এক এক করে মর, আমি তোদের পুরো বংশ শেষ করে দেব। দায়িত্ব নিবি? দায়িত্ব? এই বলে আমাকে গালিগালাজ করতে থাকে। তার মধ্যে আমার মা, বাবা, ঠাকুরদা ঘরে এসে দেখে আমার গলা টিপে আমায় দেয়ালের সাথে ঠেসে রেখে দিয়েছে রেখা। আমাকে ছাড়ায় ও বাইরে নিয়ে যায়। বাবাকে রেখা গালাগালি করতে থাকে। ঠিক সেই সময় আমি জ্ঞান হারাই। শেষে আমার বাবা না পেরে ঘরের দরজা বন্ধ করে দেয় ও রেখা দরজার উপর বাড়ি দিতেই থাকে, বাইরে বেরিয়ে আমাদের প্রাণ নিয়ে নেবে বলে। আমার জ্ঞান ফেরানোর জন্য মা মুখে জল দিলে কিছু সময়ের মধ্যে আমার জ্ঞান ফিরে আসে। মা আমাকে জিজ্ঞাসা করে, রেখা এমন কেন করছে বাবা? আমি মাকে বলি, জানি না মা। ঠাকুরদা বলে, না, এটা ভালো কথা নয়, কালকেই মনে হচ্ছে ঘরুতান্ত্রিককে ডাকতে হবে। বাবা ও ঠাকুরদার কথায় সম্মতি জানালে আমি আর মা ও হ্যাঁ বলি। তাছাড়া আর কোনো উপায় নেই। সকালে ঘরুতান্ত্রিক আসে, এসেই মাকে বলে, বৌমার ঘর কোথায়? আমার মা তাকে দেখিয়ে দেয়। ঘরুতান্ত্রিক যেই ঘরের চৌকাঠে পা রেখেছে, তখনই আমার বউ রেখা মুখ থেকে একটি পুরুষ কণ্ঠে কথা বলছে, তুই কিচ্ছু করতে পারবি না আমার, তোর সর্বনাশ করে দেব, এই বলে জোরে জোরে হাসতে লাগে। গরুতান্ত্রিক তার হাতে মন্ত্র পড়ে জল দিয়ে রেখার মুখে একটা বাড়ি দিল। রেখা বুক ফাটা চিৎকার করে আমার নাম ধরে ডেকে বলে, নবীন, তোর বংশ আমি নির্বংশ করে দেব। তান্ত্রিকটি বলে ওঠে, কে তুই? কে? ছেড়ে দে বলছি, ছেড়ে দে। ওই মেয়েটি তোর কি করেছে? না, আমি ওকে ছাড়বো না। রেখা আর একবার দেখি জোরে চিৎকার করে ওঠে। আমরা সবাই রেখার দিকে ছুটে আসলে তান্ত্রিক বলে ওঠে, কেউ ছোবে না ওকে, কেউ ছোবে না। সাথে সাথে এই বলে তান্ত্রিক হাতে আর একটু মন্ত্র পড়া জল নিয়ে রেখার মুখে চড় মারল। রেখা অকথ্য ভাষায় গালিগালাজ করতেই থাকে। রেখার মাথায় হাত রেখে রেখাকে মন্ত্র পড়া জল খাওয়ালে রেখা একেবারে শান্ত হয়ে যায়। তান্ত্রিক আমাদের বাড়িতে আসার আগেই আমাদের যজ্ঞের আয়োজন করতে যা যা জিনিসপত্র লাগবে সেই সরঞ্জাম আয়োজন করতে আর জোগাড় করতে বলে। আমরা সেই সব সরঞ্জাম আগের থেকে এনে রাখি। তারপর তান্ত্রিক যজ্ঞের আয়োজন করার জন্য রেখাকে বসায় যজ্ঞের আগুনের পাশে। তাকে একটা গণ্ডির মধ্যে রাখা হয়। এবার তান্ত্রিক তাকে প্রশ্ন করে, কে তুই? সে উত্তর না দিয়ে ঘরুতান্ত্রিককে বাজে ভাষায় গালিগালাজ করতেই থাকে। তারপর ঘরুতান্ত্রিক তার হাতে পবিত্র জল নিয়ে রেখার গায়ে ছুঁড়ে মারে। রেখা দেখে একটু চিৎকার করে ওঠে। তারপর বলে, আমি বলবো। তারপর ঘরুতান্ত্রিক আবার তাকে জিজ্ঞাসা করে, কে তুই? বল এবার। সে উত্তরে বলে, আমি বিষ্ণুপ্রসাদ, মানে সে ছিল আমার কাকা। তারপর আমার বাবা বলে ওঠে, এ হতে পারে না। তার উত্তরে বিষ্ণুপ্রসাদ বলে, তোদের সবাইকে মারতে ফিরেছি আমি। আর জোরে জোরে হাসতে লাগে। আমার বাবা বলে, না, আমার ভাই এখনো বেঁচে আছে। যতই খারাপ হোক, ছিল তো আমার বাবার ভাই। তার জন্য আমার বাবা এই ব্যাপারটি মেনে নিতে পারছিল না যে তার ভাই আর বেঁচে নেই। এখন সেই পিশাচরূপী ভূতটা ছিল আমার কাকা। ঘরুতান্ত্রিক তাকে জিজ্ঞাসা করলো, তুই মরলি কি করে? বল। উত্তরে আমার কাকা বলে, না, বলবো না। এর ফলে ঘরুতান্ত্রিকের মাথায় টনক ধরে আর হাতের কাছে থাকা মন্ত্র পুঁথিতে জল ওর গায়ে ছুঁড়ে মারলো। ওই গণ্ডিতে বসা রেখা চিৎকার করতে থাকে। জল পড়ার ফলে রেখার পুরো গা হাত পা পুড়ে যায়। যেখানে যেখানে জলের ফোঁটা পড়েছে সেখানে সেখানে বীভৎস আকারে ধোঁয়া বেরোচ্ছে। এরপরে ঘরুতান্ত্রিক হাতে জল নিয়ে বলে, মারবো নাকি বলবি? তুই কি করে মরলি বল। মেরো না, আমি বলছি। আমি হিংসায় দাদার ক্ষতি করব বলে দাদার ক্ষেতের মধ্যে আত্মহত্যা করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমার শরীর পুরো ছাই হয়ে গেছে, হাড়ের একটা টুকরোও পাওয়া যায়নি। আমার শক্তির মূল কারণ, তুই আমাকে মুক্ত করতে পারবি না। ঘরুতান্ত্রিক রেখার মাথায় ফুল ছুঁয়ে বলে ওঠে, মা রক্ষা করো, জয় মা। এই বলে রেখার মুখে এক লাল রঙের কিছু ছুঁড়ে মারে আর গায়ে জল ছুঁড়ে মারে। মন্ত্র পড়ে এরপর রেখা অজ্ঞান হয়ে যায়। তারপর তান্ত্রিক রেখার হাতে মাদুলি দিয়ে বলে, এটা এখন থেকে 7 পূর্ণিমার রাত পর্যন্ত ওর হাতে জড়ানো থাকবে। তারপর সেটি জোয়ারের সময় গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে আসবে। আর তার সাথে তান্ত্রিক বলে, এই কয়দিন বৌমাকে এই বাড়ি না রেখে ওকে বাবার বাড়ি রেখে আসো। আর খেয়াল রাখবে ও যেন মাদুলিটা 7 পূর্ণিমার আগে খুলতে না পারে। আর তার সাথে আমাকে বলে, কয়দিন আগে তুই যখন ক্ষেতের রাস্তা থেকে বাড়ি ফিরছিলি তখন ও তোর
পিছু নেয় আর বাড়িতে প্রবেশ করে। তার আগেও প্রবেশ করার পথ পাচ্ছিল না বলে বটগাছটায় আশ্রয় নেয়। আর তুই যখন বাড়িতে মাংস রান্না করিস আর তোর বউ রান্না করতে করতে চুল ছেড়ে বাইরে চলে আসে, তখন তোর কাকা একটু শক্তি বেশি অর্জন করে তোর বউয়ের উপর ভর করে। আমি যাওয়ার পথে বটগাছটিও বন্ধন করে যাচ্ছি, আর তোর কাকার মৃত্যুর পর একটা শান্তি পুজো দরকার, সেটা আমি করে দিয়েছি। চিন্তা করিস না, সব হয়ে যাওয়ার পর সাত পূর্ণিমার রাতে জোয়ারের জলে যখন মাদুলিটা ভাসিয়ে দেওয়া হলো, আমার বউ ও পুরো পরিবার আস্তে আস্তে সুস্থ হতে লাগলো। আশা করি দাদা ঘটনাটি তোমার ভালো লেগেছে। হ্যাঁ রাজ, তুমি খুব সুন্দর একটা ঘটনা শোনালে। আমরা সবাই তোমাকে তার জন্য একটা ধন্যবাদ জানাই। তাহলে এখনের জন্য এখানেই শেষ করছি। এখানে ঘটনা নয়, পরিচয় করানো হয় বাস্তবিকতার সাথে।